পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামে গবাদি পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একই গ্রামে একাধিক পশুর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি সহ সাধারণ কৃষক। তবে আতঙ্কিত না হয়ে আক্রান্ত পশুকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অফিস। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পাবনা বেড়া উপজেলার নলভাঙা গ্রামের ফজিলা খাতুন তার আদরের বাছুরটি নিয়ে ছুটেছেন পশু হাসপাতালে। বাছুরটির সারা শরীরে বিভিন্ন জায়গায় ফুলে উঠেছে, সেই সাথে শ্বাসকষ্টে ভুগছে। একটু স্বস্তি দিতে কেউ বাতাস করছেন, কেউ বা বাছুরের মাথায় পানি ঢালছেন। পশু চিকিৎসক জানিয়েছেন বাছুরটি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত। 3 বছরে এই রোগ হয়, এবারই বেশ হয়েছে। আরো বছরও দুটি রয়েছিল, আর বছর এটা রয়েছিল, সেগুলো আল্লাহ হারাইছিল, আর এই দেরি বেশি হয়েছে। চিন্তার ভিতরে আছি ভাই, এত গরু পালি আমরা কষ্ট মষ্ট করিয়া খাইতে খুঁটিয়ে খাই, এটাই সম্পদ আমার গাড়ি। এলাকার লোকজন জানান এই 2 সপ্তাহ আগে তাদের গ্রামে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে 2টি গরুর মৃত্যু হয়েছে। পাশে একটি খামারে একই উপসর্গে মারা গেছে আরো একটি গবাদি পশু। এই রোগের জন্য অনেক গরু কিন্তু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আক্রান্ত অনেকগুলো হয়েছে, কিছু বাইচেও আছে। মানে বংশ বৃদ্ধি হবে বাছুর হয়, তার যদি মারা যেতেছে। মারা গেলে একটা লস না, ক্ষতি নেই। একটা গরুর দাম নিচে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। প্রথমে আসার পরে দেখা যায় কি এদের হলো গায়ে জ্বর থাকে, 105 থেকে 106 ডিগ্রি জ্বর থাকে। এদিকে পশু বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো নতুন রোগ নয়। গবাদি পশুর মাঝে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি লাম্পি স্কিন ডিজিজ নামে পরিচিত। আক্রান্ত পশুকে আলাদা রেখে সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ তাদের। ভাইরাস জনিত রোগ, এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমাদের সচেতনতা থাকতে হবে এবং এটার ক্ষেত্রে যে যদি আমরা পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারি এবং যদি ভেটেনারি সার্জন কিংবা একজন ডিভিএম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি 10, 15, 20 দিন সময়ের ভিতরে আস্তে আস্তে এটা বাছুরটা সুস্থতার দিকে যাবে। খামারিদের আতঙ্কিত না হয়ে আক্রান্ত সুস্থ পশুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরামর্শ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারও। মার্কেটে অ্যাভেলেবল এই ভ্যাকসিনটা আছে। সিঙ্গেল ডোজের দাম 250 টাকা বা 230 টাকা। তাহলে আমার গরু যেখানে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দাম, আমি যদি সেই গরুকে যদি এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষার জন্য 250 টাকা খরচ করি, তাহলে এটা কিন্তু খুব বেশি টাকা না। এই অবস্থায় গবাদি পশুর জন্য সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহের দাবি খামারি ও কৃষকদের। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা। লাম্পি ভাইরাস নিয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কতটি গ্রামে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত এবং এ নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে কৃষকরা? জানাবেন যে পশু চিকিৎসকরা কৃষকদের কি পরামর্শ দিচ্ছেন? কাজুরি, এটি করোনা ভাইরাসের সময় যেরকম একটি আতঙ্ক বিরাজ করছিল, ঠিক এরকম এটিও একটি ভাইরাসের জনিত রোগ এবং এর প্রতিষেধক হিসাবে যেটা পশু চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, এটির প্রতিষেধক হিসাবে ভ্যাকসিনটা প্রয়োগ করলে গবাদি পশুগুলো মানে আতঙ্কিত না হয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং যে সকল গবাদি পশু আপনার বেড়া উপজেলার নলভাঙা গ্রামেই সবচেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আশপাশে এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এই রোগটি ছড়ানোর বাহক হিসাবে যে মশা, মাছি এবং গরুর গায়ে যে পোকাটা থাকে, আঞ্চলিক ভাষায় আঠাল বলে আর কি, এই এর মাধ্যম দিয়ে বিভিন্ন মানে ছোঁয়াচের মতো আর কি রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে গবাদি পশুর মধ্যে আর কি। আমরা সুস্থ পশুর দিকে দেখি, যদি একটি সুস্থ পশু তার গায়ে একদম পরিপূর্ণ ফ্রেশ থাকবে, কিন্তু এই ভাইরাসটা, বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটা, এই রোগে আক্রান্ত হলে একটি পশুর গা ফুলে যায় এবং সেই পশুর বিভিন্ন জায়গাতে চাকা চাকা হয়ে যায় এবং এই রোগের উপসর্গগুলো যেগুলো দেখা যায় এর ভিতরে এইগুলো, এবং তাপমাত্রা কিন্তু অত্যাধিক হয়ে থাকে। একটি সুস্থ পশুর ক্ষেত্রে সেগুলো হয়ে থাকে না এবং এর তাপমাত্রাটা কিন্তু অত্যাধিক হয়ে থাকে, 105, 6, 10 ডিগ্রি পর্যন্তও কিন্তু উঠে যায় এবং তারও অধিক আমরা কিন্তু দেখেছি যে বেড়াতে যখন আমরা এই সংবাদটা সংগ্রহ করতে যাই, যখন আমরা পশু হাসপাতালে গেছি, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই গবাদি পশু যারা নিয়ে আসছেন সাধারণ কৃষক, তারা কিন্তু যে পশুকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হচ্ছে তার গায়ে কিন্তু অত্যাধিক তাপমাত্রা থাকছে, কিন্তু এই ভাইরাস থেকে আচ্ছা আসলে এই বছরই যে প্রথম তা না, এর আগেও হয়েছে কিন্তু এভাবে বুঝতে পারিনি, কিন্তু এই রোগটা সারা দেশে নাকি ছড়িয়ে পড়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে
বেশিরভাগই বাছুর গরু যেগুলো, ছোট গরু যেগুলো আছে, সেই গরুগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে এবং সেই গরুগুলো তাদের ধারণ ক্ষমতা, মানে এই রোগের ধারণ ক্ষমতা কম থাকার কারণে তারা কিন্তু মৃত্যু হচ্ছে বেশ কয়েকটি। আমরা 3টি গবাদি পশু কিন্তু স্থানীয়ভাবে পেয়েছি এবং আরো কৃষক বা যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলেছি। আরো এই রোগে আক্রান্ত হয়েছে বেশ কিছু গবাদি পশু এবং এই রোগটা ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাথমিকভাবে অনেক কৃষক বা খামারি যারা রয়েছেন তারা কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস, যে পশুর যে এই সংক্রামক থেকে স্থানীয় পশু চিকিৎসক যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং এই রোগের যে ভ্যাকসিনটা, বাইরে যে ভ্যাকসিনটা বিক্রি হচ্ছে, সরকারিভাবে যেহেতু ভ্যাকসিন সম্ভব নেই এবং এখন পর্যন্ত সরকারিভাবে এই ভ্যাকসিনটা দেওয়া হয়নি পশুকে, সুতরাং বাইরের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা কিনতে হলে 230 বা 250 টাকা কিন্তু লাগছে। একটি শিশিতে যে পেয়ারটা থাকে সেখানে 10টি বা 20টি পশুকে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায়। তাই স্থানীয় যারা খামারি রয়েছে, যারা প্রত্যেকটা, আপনারা জানেন যে গ্রাম অঞ্চলগুলোতে বেশিরভাগ প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে প্রতিটি বাড়িতে কিন্তু 2-4টি 5টি করে কিন্তু গবাদি পশু তারা লালন পালন করে থাকে আর কি, এবং সেই গবাদি পশু তাদের সন্তানের সাথে বেশি আদরের হয়ে থাকে, কারণ একটি সময় 2 বছর বা 3 বছর পর যখন এই গবাদি পশুগুলো বিক্রি করে তখন কিন্তু সেটি অর্থনৈতিকভাবে একটি সম্পদে পরিণত হয়। সুতরাং তাদের দাবি সরকারিভাবে অতি দ্রুত এই ভ্যাকসিনগুলো যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো ছড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই লাম্পি ভাইরাস থেকে কিন্তু সকল পশু কিন্তু মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন খামারে গিয়েছি আর কি, অনেকেই কিন্তু ওই কথাগুলো মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি তারা কৃষক বা খামারিরা দাবি জানিয়েছেন যে সরকারিভাবে যদি ভ্যাকসিনগুলো দেওয়া যায় তাহলে পশুগুলো এই রোগ থেকে মুক্তি পাবে। দর্শক, আমরা ছিলাম পাবনায়, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। যাচ্ছি পরের খবরে। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে এবার বড় মৌসুমে অতিবৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল বা অকাল বন্যা না থাকায় ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজ নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন কৃষকরা। শ্রমে ঘামে ফলানো সোনার ধান পেয়ে হাওড় পাড়ের কৃষকরা বেশ খুশি। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। এপ্রিলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষমেশ হয়নি, নামেনি উজানের ঢলও। তাই আগাম বন্যার শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত বোরো ধান কেটে ফেলার আহ্বান ছিল, কিন্তু প্রকৃতি এবার সদয় ছিল হাওরের কৃষকের প্রতি। এক ফসলের উপর নির্ভরশীল জেলার 3.5 লাখ কৃষক পরিবার। তাদের পুরো 1 বছরের খাবার, সন্তানের লেখাপড়া, বিয়ে সহ যাবতীয় ব্যয় এর সাথে জড়িত। তাই ধান গোলায় উঠলে পুরো বছর আনন্দে থাকে কৃষক পরিবার। ধানের উপরে নির্ভর, ধান ভালো ফলন হয়েছে। ধান মেঘ হয়েছে না, বৃষ্টি হয়েছে না, ধান কাটছি দেওয়া গেছে আল্লাহ সোনার বৈশাখী যে বাংলা পারবো আর ইনশাআল্লাহ। মানে মানুষের খুব একটা সুস্থ হয়েছে মানুষ এই বছরে বৈশাখ দিয়ে তুলিয়া। কৃষকেরা ধান পাইছে, আমরা 2টা লাইরা চাইরা আইন আমরা খাইবার। এবার হাওরের ধানের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়েছে বলছে কৃষি বিভাগ। বাজারে তাই কমতে শুরু করেছে চালের দামও। এটা সম্ভাব্য বাজার মূল্য প্রায় 525 কোটি টাকা। কথিত আছে সুনামগঞ্জ জেলার উৎপাদিত ধান দিয়ে সারা বাংলাদেশের মানুষদেরকে প্রায় 15 থেকে 16 দিন খাওয়ানোর ব্যবস্থা করা যায়। এদিকে সফলভাবে হাওরের ধান কৃষক কোলায় তুলতে পারায় হাওর অঞ্চলের মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার পাশাপাশি ধান কাটা সমাপনী উৎসব করতে যাচ্ছে জেলা প্রশাসন। যে এই অঞ্চলের মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বর্ষার সময় কিংবা যে সময় কাজ থাকে না তারা সাংস্কৃতিক চর্চায় বাউল গানে মেতে ওঠে। এইবার হয়তো এটা আরো বাড়বে। সুনামগঞ্জে এবার 2,23,000 হেক্টর জমিতে প্রায় 13,96,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। হাসিবা আলী বর্ণান, 71। হাওরের ধানের খবর জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এবার হাওরে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে, ফসল নিয়ে কতটা সন্তুষ্ট কৃষক এবং কি পরিমাণ ধান কাটা শেষ হয়েছে এখন পর্যন্ত? কাজরি, ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই এই যে ধান কাটা শেষ হয়েছে, এতে কৃষকদের মধ্যে
স্বস্তি ফিরে এসেছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি কৃষি বিভাগের যে তথ্য, এবার সুনামগঞ্জে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে আজ পর্যন্ত শতভাগ জমির ধান কর্তন হয়েছে। এতে আবাদকৃত জমিতে প্রায় 14 লাখ মেট্রিক টন ধান আসলে হয়েছে বা এখানে উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, আমি কথা বলেছিলাম হাওড় অঞ্চলের কৃষকদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন অন্যান্য বছরের চেয়ে এবার আসলে তারা স্বস্তিতে ধান কাটতে পেরেছেন, কেননা এবার বৃষ্টিপাত বা প্রতিকূল আবহাওয়ার সাথে তাদের সম্মুখীন হতে হয়নি। এই যে অনুকূল আবহাওয়ায় ধানের আবাদ ভালো হয়েছে, কেননা তারা বলছেন যে এবার বৃষ্টিপাত যে মৌসুমটাতে হয়েছিল এবং সময় সময়ে আসলে যে তাদের যে পরিচর্যা সহ বিভিন্ন কৃষি বিভাগের সহযোগিতা এবং বিভিন্ন কারণেই এবার ফলন ভালো হয়েছে। প্রায় 15 থেকে 25 মণ করে গড়ে তারা বিঘা প্রতি ধান পেয়েছেন। এতে তাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা অবস্থা বিরাজ করছে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন এই অঞ্চলের কৃষকরা আসলে এক ফসলি ধানের উপর নির্ভর করেন। এই যে ধান তারা পেয়েছেন এতে সমৃদ্ধি যেভাবে ফিরে এসেছে, এই এলাকার আর্থিক অবস্থার একটি চাঙ্গা অবস্থা বিরাজ করছে। তিনি যেমনটা জানিয়েছেন শতভাগ ধান কর্তন হওয়ার কারণে ইতিমধ্যে সুনামগঞ্জের সকল মসজিদ মন্দিরে বিশেষ করে শুক্রবারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল এবং গত 13 তারিখে আসলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে ধানের যে কর্তন হয়েছে সেটির আসলে সফল উৎসব করা হয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি এই ধানের উপর নির্ভর করে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, কৃষকরা আসলে তারা যে সারা বছর ধান ফলান সেটির উপর তারা যে ঋণ করেন বা তাদের মধ্যে যে পরিবারের আর্থিক যে ব্যয় নির্বাহ করেন এই ধানের উপর। এছাড়াও ছেলে মেয়েদের বিয়ে শাদী এবং যে অর্থনৈতিক ছোটখাটো যে ব্যবসা বাণিজ্য এই ধানের উপর নির্ভর করে থাকেন কৃষকরা। শহীদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জের ধান উৎপাদনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি পরের খবরে। তীব্র গরমের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা রয়েছে, তবে কোথাও কোথাও গরম কমেনি। এদিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে আজ ভোর থেকে সকাল 7টা পর্যন্ত বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সহ বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। জেলা জুড়ে কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও রোদ। তবে অধিকাংশ সময়ই আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে শ্রীমঙ্গলের স্থানীয় আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, এই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিন। সাথে আকাশে মেঘ থাকায় কমেছে তাপদাহের দাপট। ফরিদপুরে সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকায় তাপমাত্রা কিছুটা কম, এতে বেড়েছে কর্মচাঞ্চল্য। যশোরে সকাল আকাশে কিছুটা মেঘ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের তীব্রতা বেড়েছে। এদিকে মানিকগঞ্জে সকাল থেকে একটু পরপর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে লোকজন ছাতা নিয়ে বাইরে বের হচ্ছেন। এলাকার লোকজন বলছেন, তীব্র গরমের পর এই বৃষ্টি জনজীবনে স্বস্তি এনেছে। গরম তো মোটামুটি ভালোই গেল, তো আজকে আবার বৃষ্টির আওলা, ঠান্ডা গরম। আজকে মোটামুটি স্বাভাবিক, আজকে একটু শান্তি লাগতেছে। মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হইতাছে, তাও একটু ভালো লাগতেছে। বগুড়াতেও সকালে হালকা বৃষ্টি হয়েছে। এদিকে গত কয়েকদিনের টানা দাবদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 13 জন। রাজশাহীতে সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় কমেছে রোদের তীব্রতা। মেঘলা আবহাওয়া ও ঠান্ডা বাতাসে জনমনে স্বস্তি ফিরেছে। নীরব, ৭১। সারা দেশের বেশিরভাগ বাজারে সবজির দাম এখনো চড়া। সরবরাহ কমে অজুহাত দাম বাড়তি সব মাছের। ক্রেতারা জানান, বাজারে 50 থেকে 60 টাকার নিচে নেই কোনো সবজি। মুরগি ও সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও মাছের দাম দীর্ঘদিন ধরে চড়া অবস্থায় রয়েছে। অন্যদিকে মুরগির মাংস, গরুর মাংসের দাম অপরিবর্তিত আছে। পেঁয়াজের দাম এখনো বেশি। ক্রেতাদের অভিযোগ, নজরদারি নেই বলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কিছুটা চড়া যাচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
এই পর্যায়ে জেনে নেব বাজারের খবর। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, কোন বাজারে আছেন, সেখানে কোন পণ্যের দাম কেমন দেখছেন, বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। শুভ সকাল। চট্টগ্রামের বাজারে সবজির দাম আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখছি বেশ চড়াই আছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমলেও সেটিও আসলে সব ধরনের যে সবজি যে সাধারণের নাগালের বাইরে বলা যায়। শুধুমাত্র আলু, টমেটো এবং লাউ এই তিনটি সবজির দামে আসলে 50 টাকার নিচে। লাউ বিক্রি হচ্ছে 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এর বাইরে সমস্ত ধরনের সবজি প্রায় 80 থেকে 100 টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু এখন গ্রীষ্মকালীন যে সবজি সরবরাহ সেটি আসলে তুলনামূলক কিছুটা কম, কিন্তু দোকানিরা আসলে বললেও আমরা দেখছি কিন্তু সবজির সরবরাহ আছে, কিন্তু তারা যেটি বলেন যে পাইকারি দাম আসলে বাড়ার কারণে তাদের এখানে বাকি দামে বিক্রি হচ্ছে। তো ফলে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। যে এই সবজি গত সপ্তাহে ছিল 120 টাকা, কাঁকরোল গত সপ্তাহে 120 টাকা ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে 100 টাকা। যেটি যে সবজি বিশেষ করে ঝিঙ্গা গত সপ্তাহে ছিল 100 টাকা, কিন্তু 80 টাকা, অত 60 থেকে 80 টাকার মধ্যে এখানে সমস্ত ধরনের সবজি বিক্রি হচ্ছে। আর এর বাইরে ডিমের বাজার যদি বলি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু 15 টাকা বেড়ে গেছে ডিমের দাম প্রতি ডজনে। গত সপ্তাহে যে ডিম বিক্রি হচ্ছিল 120 টাকা করে প্রতি ডজন, সেটি আজকে বিক্রি হচ্ছে 135 টাকা। তবে মুরগির দাম কিছুটা কমেছে, গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকা বিক্রি হচ্ছিল, আজকে বিক্রি হচ্ছে 170 টাকা। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 270 টাকা, এবারও এই সপ্তাহে 270 টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির দাম কিন্তু গত সপ্তাহের মতো আছে, 630 থেকে 630 টাকা বিক্রি হচ্ছে। আর খাসি এবং গরুর যে দাম সেটি আসলে অনেকদিন ধরে একই দামে আছে। খাসির দাম 1200 টাকা, গরু বিক্রি হচ্ছে হাঁস সহ 800 টাকা। সব ধরনের মাংসের দাম একই রকম আছে যেমনটি বলছিলেন রাজীব। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার জেনে নেব সিলেটের বাজারের খবর। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আপনি কোন বাজারে আছেন, সেখানে পণ্যের দাম কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতাদের বা ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের যে পাইকারি সবজি বাজার সোবানীঘাট এলাকায়। আপনাকে একটু বলে রাখি, এই বাজার থেকে সিলেটের বিভিন্ন উপজেলা এবং সিলেটের যে নগরীর বিভিন্ন জায়গায় বাজার আছে সেই বাজারে সবজি যায়। তো গত সপ্তাহের তুলনায় আজকে সবজি বাজারটি অনেকটাই কম। যে আমরা জিজ্ঞাসা করেছি বাজারের সাথে যারা বিক্রেতা আছেন তাদের সাথে, কিন্তু একটা কথা বলে রাখি যে গত সপ্তাহ থেকে মুরগির দাম বেড়েছে। যেমন ব্রয়লার মুরগি প্রতি কেজি 200 টাকা, যে জায়গায় 165 টাকা, যে জায়গায় 155 টাকা করে বিক্রি হতো, এবং ব্রয়লার মুরগি 620 টাকা করে। দেখা যাচ্ছে যে মুরগির দাম প্রতি কেজিতে 20 টাকা করে বেড়েছে। এবং সবজিগুলো সিলেটের সবচেয়ে বেশি আমদানি হয়েছে। আমি সবজির বাজারে ঘুরে দেখেছি যে সবজি করলা 30 টাকা করে, এবং বেগুন 30 টাকা, আলু 20 টাকা করে, এবং যেটা হচ্ছে ভেন্ডি যেটা আছে সেটা হচ্ছে 25 টাকা করে, এবং কদু 40 টাকা করে। আর আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে গত সপ্তাহে লেবুর দাম অনেক বেশি ছিল, কিন্তু আজকে থেকে লেবুর দাম অনেকটা কমেছে। যেমন যে ছোট লেবুগুলো আছে এগুলা আপনার এখন হালি 40 টাকা, যেটা গত সপ্তাহে ছিল প্রতি পিস 40 টাকা। কিন্তু লেবুর অনেক ফসল হয়েছে লেবুর। এবং আরেকটা কিন্তু বলতে চাচ্ছি যে গরুর মাংস দাম এখনো অপরিবর্তিত রয়েছে, 750 টাকা করে গরুর মাংস এখনো পাওয়া যাচ্ছে। এবং এখানে যারা আছেন, আমি আপনাকে একটু কথা বলে রাখি যে এখানে যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছে
বলেছেন যে বেশ সবজি আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণে সবজির দাম গত সপ্তাহের তুলনায় একটু কমেছে এবং ক্রেতা যারা আছেন তারা বলেছেন যে গত সপ্তাহ থেকে একটু কমেছে, তারা স্বস্তি বোধ করছেন যে বাজার দর কমেছে। দিদার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের খবরাখবর। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার মুড়ইছিড়া সীমান্ত দিয়ে এবার 14 জনকে পাঠিয়েছে বিএসএফ। এরা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বাসিন্দা। বিজিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মুড়ইছিড়া সীমান্ত দিয়ে 4 জন পুরুষ, 4 জন শিশু এবং 6 জন নারী সহ মোট 14 জনকে কাঁটাতারের গেট খুলে পাঠিয়ে দেয় বিএসএফ। এরপর সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি টহল দল তাদের আটক করে মুড়ইছিড়া ক্যাম্পে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা জানায়, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা রাজস্থানে একটি ইট ভাটার কাজ করত। বুধবার ভারতীয় পুলিশ তাদের আটক করে দায়িত্বরত বিএসএফ এর হাতে তুলে দেয়। এদিকে শেরপুর সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য 78 কিলোমিটার বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে স্বস্তিতে সীমান্তবাসী। বিজিবি বলছে, ভারতের বর্তমান প্রেক্ষাপট ঘিরে সীমান্ত সুরক্ষা সহ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে তারা। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা উপজেলা শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি বর্তমান প্রেক্ষাপটে নানা ঘটনা কেন্দ্র করে সীমান্তের গুরুত্বপূর্ণ এসব এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দিনরাত সজাগ ও সতর্ক থেকে টহল দিয়ে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যরা। তাদের সাথে রয়েছেন আনসার ভিডিপির সদস্যরাও। এলাকাবাসী বলছেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেলেও তাদের এলাকায় আতঙ্ক ছাড়াই স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। পাশাপাশি তারাও বিজিবিকে সহযোগিতা করছেন। যে কোনো ঘটনা হওয়া দিলেন ধরো বিজিবি জানে, বিজিবি আসি সাহায্য করে, বিজিবিরাও আমাদের সহযোগিতা করে, আমরা ওদের সহযোগিতা করি। এইভাবে ভারতের কোনো জনগণ এই দেশে আসে না বর্তমানে। আমরা যে কোনো দুঃসংবাদ পেলে বিজিবির সঙ্গে আমরা চলাফেরা করি, বিজিবির সহযোগিতা নিই। এদিকে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান সহ মাদক রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। আমরা সীমান্ত এলাকায় দিন রাত 24 ঘন্টা টহলদর জোরদার করে রেখেছি, কোনো অবস্থাতেই অনুপ্রবেশ হতে দিব না। বিজিবি জানিয়েছে, শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তের 78 কিলোমিটার এলাকায় বিজিবির টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত জেলার সীমান্ত দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। নূর তাজমিন নীর, ৭১। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের আলাদা প্রতিনিধিত্ব এবং ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। দীর্ঘদিন পর দেশে ফিরে ৭১কে একথা জানান তিনি। দেশে স্বস্তি আনতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব দুর্নীতিবাজের বিচার নিশ্চিত করা হবে। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। 17 বছর পর সিলেটে এসেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। দেশে এসেই চষে বেড়াচ্ছেন সিলেটের অলিগলি। মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা। তিনি জানান, গত 17 বছরে আওয়ামী লীগের নির্যাতনে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এই বাড়িটা ফ্যাসিস্ট আওয়ামী লীগরা যেটা আমার বাড়িতে আগুন সংযোগ করেছে, বাড়ির টয়লেট পর্যন্ত কমোড উঠে নিয়ে চলে গেছে। এই বাড়ির কোনো অস্তিত্ব ছিল না, একবারে সব কিছু ফাঁকা ছিল। টিউলিপ সিদ্দিক ও সজীব ওয়াজেদ জয়ের নাম উল্লেখ করে তিনি আরও জানান, তারা দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিচার করবে। এককভাবে জয় $14 বিলিয়ন উনি চুরি করে নিয়েছেন। FBI উনাকে অ্যারেস্ট করেছিল। এইভাবে টিউলিপ রূপপুর প্রজেক্টের এগেনস্টে সে এককভাবে $2 বিলিয়ন সে নিয়েছে। এবছর ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবিও জানান এম এ মালিক। পাশাপাশি প্রবাসীদের সংসদে আলাদা প্রতিনিধিত্ব ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়। আগামী ডিসেম্বর এর আগেই আমি নির্বাচন
মনে করি যে ডিসেম্বরে ইউনুস বলেছেন সেপ্টেম্বরে যদি মাঝামাঝি নির্বাচন হয় আরও ভালো, এবং দেশের মানুষ, আমাদের দলও আমরা প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট 3 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানান এম এ মালিক। সাইন আহমেদ সুজাত, 71 সিলেট। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় কোনো সরকারি প্রতিষ্ঠানই ঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগা পাশায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে যোগ দিয়ে কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার হবে জনগণের সরকার। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অনেকে। বাংলাদেশের মানুষ এখন একটা জিনিস দেখতে চায়, দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেখতে চায়। যখনই একটা নির্বাচন হয়ে যাবে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে, তখনই বাংলাদেশের মানুষ শান্ত হবে এবং সব বিষয়ে একটি সিস্টেম স্টাবলিশ হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। এ সময় বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, বিএনপির 31 দফার মধ্যে সংস্কারের বিষয়টি উল্লেখ আছে, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। ভূমি সেবা সহজ করতে, জনবান্ধব ডিজিটালাইজড করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সিলেটে সার্কিট হাউসে সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়ন বিষয়ক এক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা নিতে পারে, সেজন্য ভূমি মন্ত্রণালয় নতুন উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি স্থানীয় পর্যায়ে ভূমি জটিলতা নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবীর সভাপতিত্বে সম্মেলনে সিলেট বিভাগের 4 জেলা প্রশাসক, জেলা উপজেলা রেজিস্ট্রার অফিস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবা প্রদান এবং গ্রাহক প্রতারণার অভিযোগে যশোরের 4টি ক্লিনিককে 1,40,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে গ্রাহক প্রতারণার দায়ে শহরের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে 50,000 টাকা, জনতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে 50,000 টাকা, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে 30,000 টাকা ও সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিহির দায়ান আমিন জানান, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারের অনুপস্থিতিতে টেকনিশিয়ান কম্পিউটারের মাধ্যমে মেডিকেল রিপোর্টে স্বাক্ষর বসাতেন। অন্যদিকে জনতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ফ্রিজে 4 বছরের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা অপারেশন থিয়েটারে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীরে ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে পাল্টে গেছে মরিচারচর মৌজার মানচিত্র। ঝুঁকিতে বাস করছেন হাজারো পরিবার। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ড্রেজার মালিকদের অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই এই ভাঙন। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের কৃষক আবুল হোসেন এখন বাস্তুহারা, অথচ এক সময় তার বসত বাড়িসহ 2 একর ফসলি জমি ছিল। কয়েক দফা ভাঙনে আজ তিনি নিঃস্ব, থাকেন পরের জমিতে। এই যে 5,000 চরটা ছিল, এই চরে আমার বাড়ি ছিল, পরে নদী জলা ভাঙে গেছে, সবকিছু গাঙ্গে নিচে গা, পরে এই পাশে আরেকজনের দ্বারে কিছু না বাড়ি বানছি। আবুল হোসেনের মতো এক সময়কার অবস্থা সম্পন্ন অনেক কৃষক পরিবার ঠাঁই নিয়েছেন এখন অন্যের জমিতে। ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অভিযোগ, প্রভাবশালী ড্রেজার মালিকরা শত শত ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে আজ তারা বাস্তুহারা। সারা বছর ডেজার বালু উড়ায় এনে ভাঙছে, 8 কাঠা জমি আছে আমার। এনে ভাঙে বসে যাইতে পারে, এখন আমরা যে কই যাই বাবা, আমরা টাকা নাই, ডেজার্টে না করি
তেও ডেজার্টে শুনে না ইনুই বালু পরে নেতা ফেতারা টাকা দিতেছে, বালু থানাতে টাকা দিতেছে, কিংবা এই ওরা বলে যে আরো উপর লেভেলে টাকা দিতেছে, তাহলে তো ওদের সাথে তো এলাকাবাসী কোনোভাবে পারার কথাও না। ব্রহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে বদলে গেছে মরিচার চর মৌজার মানচিত্র। এলাকাবাসী জানান, বালুখেকো সিন্ডিকেট ব্রহ্মপুত্র ড্রেজার বসিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। বালু কাটছে, কাটার কারণে এলাকাবাসী আর নৌকার শ্রমিকরা মারামারি কাটাকাটি হইয়া মনে 2-3 জন আহত হয়েছে। এখানে বালু তুলে আলামিন, শামিন, রুবেল, হাবিবুল্লাহ, দিদার ওদের নেতৃত্বে এখানে শত শত ডেজার দিয়ে বালু উত্তোলন করে। আর জনপ্রতিনিধিরা জানান, ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় নানা মহলে আকুতি মিনতি জানিয়েও কোনো ফল পাচ্ছেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, এলাকাবাসী বারবার আকুতি জানানোর পরও কোনো সমাধান আসে না। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্রের ভাঙন থেকে মরিচার চরকে রক্ষায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষা পাবেন তীরবাসী। কাজ চলমান রয়েছে, কাজ আশা করছি 1 বছরের মধ্যেই সম্পন্ন হবে। এই তীর প্রতিরক্ষা কাজটি সম্পাদন হলে ভাঙনটা অনেকাংশে প্রতিহত হবে এবং এলাকার মানুষজন আশ্বস্ত হবে। কয়েক বছরে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতি, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ। আব্দুল্লাল মামুন, 71। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং নদী ভাঙন রোধে যে প্রকল্পের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড, প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে কি জেনেছেন? প্রশাসন যেটি আমরা দেখি সব সময় যে বিভিন্ন সময় তারা অভিযান পরিচালনা করেন, মোবাইল কোডের মাধ্যমে ড্রেজার মালিক বা তাদেরকে জরিমানা করেন এবং ড্রেজার যেটি সেই দিককে ধ্বংস করা হয়। কিন্তু এটি এতটাই অপ্রতুল এবং কম পরিমাণে হয়ে থাকে যে কারণে কখনোই আমরা এটি স্থায়ী কোনো সমাধান দেখি না। এবং এই যে প্রতি বছর এই যে অবৈধভাবে ব্রহ্মপুত্র জুড়ে ময়মনসিংহ সদর থেকে শুরু করে সদরের বেগুনবাড়ি ঘাট, জেলখানার ঘাট, পুলিশ লাইন ঘাট, থানার ঘাট, কেওয়াটখালী এবং ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, গফরগাঁও, এই বিভিন্ন এলাকায় যে সমস্ত ড্রেজার বসিয়ে দিনে রাতে বালু উত্তোলন করা হচ্ছে, এলাকাবাসী বলছেন যে বালু উত্তোলনের কারণেই এই ভাঙ্গন, এবং এই ভয়াবহ ভাঙ্গন এতটাই প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে যে ব্রহ্মপুত্র পারে যারা এক সময় সম্পূর্ণ পরিবার ছিলেন, 300 মণ 400 মণ ধান পেয়ে যারা স্বাচ্ছন্দ্যে চলতে পারতেন, তারা আজ নিঃস্ব, এবং প্রতি বছর এই যে নিঃস্বর তালিকা যোগ হচ্ছে নতুন নতুন সম্পন্ন কৃষক। এটি যেমন একদিকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং বেসরকারি ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে যারা বালু খেকো, যারা আমরা বলছি যে সেই বালু খেকোরা এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, সবাই যেটি বলছে যে একটি কমন কথা যে স্থানীয় প্রশাসন এটি জেনে দেখে শুনে তারা বেশিরভাগ সময় চুপ থাকেন, এবং যেটি সবাই জানে, স্থানীয় এলাকাবাসী জানে, যারা রাজনীতিবিদ তারা জানেন, অর্থাৎ এটি কারো অজানা না, এটি একদম একটি ওপেন সিক্রেট। কিন্তু তারপরেও যেটি প্রশাসনের যেটি কার্যকর ভূমিকা থাকার কথা সেটি তারা কখনোই দেখেন না। তো এরকম পরিস্থিতিতে প্রায় ড্রেজার মালিকদের সঙ্গে অর্থাৎ অবৈধ বালু উত্তোলনকারীদের সঙ্গে এলাকাবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, এবং ঈশ্বরগঞ্জে কয়েক দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, মারাত্মকভাবে জখম হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপরেও কিন্তু প্রশাসন যে এই যে যারা ড্রেজার মালিক যারা উত্তোলন করছেন, স্থানীয় এলাকাবাসী মনে করে যে এটি প্রশাসন চাইলে বন্ধ করতে পারে, কিন্তু সেটি তারা কখনোই স্থায়ীভাবে দেখেন না। এবং আপনি জানেন যে এই যে এলাকাবাসীর যে এই যে অভিযোগ, এটির সবচেয়ে যে বড় উদাহরণ হিসেবে আমরা দেখেছি যে এই ড্রেজার মালিক যারা আছে এদের সংখ্যা কিন্তু শত শত না, চিহ্নিত এবং প্রভাবশালী যারা সরকারে থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে, তারা তাদের ছত্রছায়ায় কিন্তু এই ড্রেজার এইভাবে বালু উত্তোলন করছে, এবং প্রকাশ্যে সেই বালু উত্তোলন করে সেই ট্রাক দিয়ে পরিবহন করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটি চিহ্নিত এবং
তাদেরকে স্থায়ী পদক্ষেপের জন্য সর্বশেষ ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য নৌ পুলিশের একটি প্রস্তাব পাঠানোর কথা তারা বলছেন, যে এটি হলে হয়তো নৌ পুলিশ সারাক্ষণ এটি নজরদারিতে রাখবে এবং তাহলে হয়তো এটি স্থায়ী সমাধান হবে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে ভাঙ্গন রোধে তারা যে প্রকল্পটি নিয়েছেন এটি এই বর্ষার পরে তারা শুরু করতে পারবেন, যেটি সুফল পেতে আগামী বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এটি নিয়েও কিন্তু স্থানীয় এলাকাবাসী বলছেন যে এটি হয়তো একটি নির্দিষ্ট এলাকার ভাঙ্গন রোধ করা সম্ভব, কিন্তু পুরো এলাকার ভাঙ্গন রোধ করতে চাইলে আরো স্থায়ী পদক্ষেপ নিতে হবে এবং এই যে যারা অবৈধ বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এবং এই ক্ষেত্রে প্রশাসনই কেবল একমাত্র পারে যে এই যে যারা যে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিয়ে এটি স্থায়ীভাবে সমাধান করার জন্য। এছাড়া এই ভাঙ্গন রোধ করা আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে কোটি কোটি টাকার একটি বাণিজ্যের বিষয় রয়েছে। যে এই প্রশাসনের কঠোর নজরদারি চেয়েছেন তারা। বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার সীমান্ত ঘেঁষা মেরাইতং পাহাড়ে জেলা প্রশাসকের বরাদ্দ করা জমির বাইরে ম্রো সম্প্রদায়ের চাষের জমি দখল করে বৌদ্ধ জাদি নির্মাণ, পাহাড় কেটে সড়ক ও পর্যটনের নামে অবৈধভাবে জমি ভোগ দখলের অভিযোগ উঠেছে। ম্রোরা অভিযোগ করেন মেরাইতং পাহাড়ে চাষের পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তাদের। লামা ও আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন জেলা প্রশাসককে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদদাতা অনুপম মারমার তথ্য ছবিতে প্রতিবেদন। পাখির চোখে বান্দরবানের লামা উপজেলার ফাইসাখালীর ১ নম্বর ওয়ার্ডের মেরাইতং পাহাড় সংলগ্ন রোয়াজা ম্রোপাড়ার প্রায় ন্যাড়া এমন ছবি ধরা পড়ে। একই অবস্থা পাশের আলীকদমের নয়াপাড়া গ্রামের। এই দুই গ্রামের ১২৫ পরিবারের প্রায় ৬০০ সদস্যের জীবিকার প্রধান উৎস জুম চাষ। জুমের ধান, মারফা, তিল, গুচ্ছা, কলা, মরিচ, হলুদ, চালকুমড়া সহ একাধিক ফসল উৎপাদন করেই বাঁচে পরিবারগুলো। গত কয়েক বছর ধরে পাহাড়ের নিজেদের চাষের জমিতে যেতে পারছে না ম্রো পরিবারগুলো। তাদের অভিযোগ, লামা ও আলীকদম উপজেলার প্রশাসনের পাশাপাশি থানা পুলিশকে জানানো হলেও দৃঢ় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেরাইতং পাহাড়ে চাকা আমি পাড়া লোক খাইতে চুম চাষ করিতে চাকা ভাঙতে দংখর করি মে ইংওইমি সাংলি হুঙ্গই রোয়াজাপাড়া ইংওইমি বিদিত আমল। রোয়াজা ম্রো গ্রামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে জেলা প্রশাসনের বরাদ্দ করা জমির বাইরে হচ্ছে বলে অভিযোগ করেছেন সাঙ্গু মৌজা হেডম্যান। তার দেখানো কাগজ বলছে ১৯৯২ সালে ভরিমুখ পাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ ইউচারা মহাথেরোর আবেদনের পরিপ্রেক্ষিতে মেরাইতং পাহাড়ে বৌদ্ধ ধর্মীয় উপাসনা, ভাবনা ও জাতি নির্মাণের আলীকদম উপজেলায় তৈন মৌজা ও লামা উপজেলার সাঙ্গু মৌজা থেকে ৫ একর করে মোট ১০ একর জমি বন্দোবস্ত দেয় জেলার প্রশাসন। কিন্তু ম্রোরা অভিযোগ করেন প্রশাসনের বরাদ্দ করা জায়গার বাইরে প্রায় ১০০ একর চাষের জমি দখল হয়ে গেছে। সেখানে চলছে পাহাড় কেটে অনুমোদনহীন সড়ক নির্মাণ, মূল্যবান মাদার ট্রি কাটা ও পাথর উত্তোলন। অবৈধভাবে দখল করার কারণে ওখানে আশেপাশে যারা ম্রোরা বসবাস করতেছে এনারা চুম কাটার জন্য প্রতি বছর তাদের সাথে বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগ পেয়েছেন, তারা জায়গা পরিদর্শনও করেছেন। জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন যথাযথ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৮ তারিখ এটারে আমাদের জেলা রাজস্ব সভা আছে, আমি সেখানে প্রসঙ্গটা নিয়ে আসব। আমরা দুই উপজেলার সীমানাটা আমি রেভিনিউ মিটিং উত্থাপন করবো যেন এটা সমাধান করে দেওয়া হয়। প্রয়োজনে আমরা নতুন করে সার্ভে করে হলেও জিনিসটা সমাধানের চেষ্টা করব। আমরা অভিযোগ পেয়েছি সেখানে ভাঙতে আছেন উনি যতটুকু জমি বন্দোবস্ত পেয়েছেন তার থেকে অনেক বেশি জমি উনি দখল করে রেখেছেন। তো আমরা ওনার কাগজপত্র নিয়ে আসতে বলেছি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ডেকেছি। অভিযুক্ত ভরিমুখ পাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু ইউচারা মহাথেরো ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাসান আহমেদ, ৭১। হাঁসের সাথে একজন মানুষের বন্ধুত্বে তাক লেগে আছে দিনাজপুরের হিলিতে। সেখানকার পাউশকারা এলাকায় ৭ম শ্রেণী শিক্ষার্থী SM ইফতি রিফার সঙ্গে বন্ধুত্ব হয়েছে একটি পাতি হাঁসের। ইফতি হাঁসটির নাম রেখেছে মিমু। মিমুর সঙ্গে প্রতিদিনই নানা ভাবের আদান প্রদান হয় ইফতির। তাদের এমন বন্ধুত্ব দেখতে প্রতিদিনই ভিড় করছেন বহু মানুষ। হিলির প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন মানুষের প্রতি কোনো প্রাণীর ভালোবাসা হলে এমন হতে পারে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন।
হিলির থানা রোডের পাউশগাড়া দাখিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওবায়দুর রহমানের ছেলে SM ইফতি রিফাত প্রায় 2 মাস আগে দিনাজপুরের হিলি বাজারে কবুতর কিনতে যায় 7ম শ্রেণীর শিক্ষার্থী SM ইফতি রিফাত, কিন্তু সেখানে গিয়ে কবুতর না কিনে একটি হাঁসের বাচ্চা কিনে আনেন। সেই বাচ্চাটির নাম রাখেন মুমু। লালন পালন করার সময় তাদের বন্ধুত্ব হয়। এখন প্রাইভেট পড়া থেকে শুরু করে হাট বাজার কিংবা স্কুল সবখানেই ইফতির সাথে থাকে হাঁসটি। কবুতর নেওয়ার জন্য গেছিলাম, তো কবুতর নেওয়ার ইয়েতে যাই দেখি অনেকগুলো হাঁস মা ছাড়া ছিল, একটা হাঁস নিয়ে আসি। তা আমার হাঁস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মা ছাড়া হাঁস ছিল ওই জন্য নিয়ে আসলাম। নিয়ে আসার পর পালা শুরু করি, পালতে পালতে ওই বড় হলো, আমার সাথেই থাকে। এছাড়াও ইফতিকে না দেখলে চিৎকার করে, এমনকি অন্য কারো হাতে খাবারও খায় না। তো একজন যে হাঁসকেও পোষ্য মানাতে পারে বা তার আয়ত্তে আনতে পারে, এটা আসলে অবিশ্বাস্যকর, যেটা আমি এখানে আসে দেখছি। সে আমাদের খুব আপন হয়ে গেছে, মনে হয় যে আমরা ওই হাঁসের সঙ্গেই থাকি। একটা হাঁস এখানে আসছে, ওর সাথে দেখা যাচ্ছে যে হাঁস আমার দিক দেখতেছে, ক্লাস একটা লাগে আর কি, যে হাঁসও আমার ক্লাস করতেছে। হিলি প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা অলৌকিক কিছু নয়। আর তার প্রধান শিক্ষক জানান, ইফতি যে সেলফোনে আসক্ত না হয়ে মায়া মমতা দিয়ে প্রাণী পালন করছে, এতেই তিনি মুগ্ধ। অবস্থা মানুষের সাথে মানুষের সুসম্পর্ক টিকিয়ে রাখা যেখানে কঠিন হয়ে গেছে, সেখানে প্রকৃতির প্রেমে আসলে একটা শিক্ষার্থী পড়েছে, আসলে প্রাণীর প্রেমে পড়েছে, এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। আসলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। মনস্তাত্ত্বিক সম্পর্কটা এমনভাবে তৈরি করতে পেরেছে, যার কারণে তার হাঁসটি তার এতটাই পছন্দের মানুষে পরিণত হয়েছে যে সে যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে। এটা সম্ভব আসলে। শাকিলা শম্পা, ৭১। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে নড়াইলে ফুটবল প্রশিক্ষণ 2025-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। তারুণের উৎসব উপলক্ষে নড়াইল জেলা ক্রীড়া অফিস এই মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। এতে 40 জন ফুটবল খেলোয়াড় অংশ নেন।